সাধারণ ছুটি বাড়ছে ৩০শে মে পর্যন্ত, প্রজ্ঞাপন কাল। ঈদে গাড়ি চলাচলে থাকছে কড়াকড়ি। দেশে ২৪ ঘন্টায় ১১৬২ জনের করোনা সংক্রমণ শনাক্ত, সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু। ব্যাংকগুলোর অর্থের যোগান বাড়ানোর উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের, বিশেষ রেপো চালু। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। করোনা শনাক্ত মৃত্যু রেকর্ডের দিনে সাধারণ ছুটি বাড়ছে ৩০শে মে পর্যন্ত, বাড়ানোর কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে কাল। এছাড়া ঈদের আগের ৪ আর পরের দুদিন নিয়ন্ত্রণ করা হবে সব ধরনের যান চলাচল। সরকারি চাকুরিজীবীদের নির্দেশনা দেয়া হচ্ছে কর্মস্থলে থাকতে। চীনের উহান থেকে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়েছে করোনা। বাংলাদেশে মার্চের প্রথম সপ্তাহে ঘটে প্রথম সংক্রমণ। পরে পরিস্থিতি মোকাবেলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে বন্ধ হয়ে যায় অফিস, আদালত, গণপরিবহন চলাচল। এরপর বেশ কয়েক দফায় বাড়ানো হয় ছুটি। সবশেষ ১৬ মে পর্যন্ত ছিল এর মেয়াদ। তবে ১০ এপ্রিল জীবন জীবিকা সচল করতে সরকারি সহ বেশ কিছু জরুরি অফিস সীমিত পরিসরে খোলা হয়। শিথিল করা হয়েছে পাড়া মহল্লার দোকানপাট, শপিং মল খোলার সময়সূচি। এরই মধ্যে বুধবার করোনা আক্রান্ত মৃত্যু দুইয়েই হয়েছে নতুন রেকর্ড। এ অবস্থায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়াচ্ছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ঈদের সময় সারা দেশে কঠোরভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঈদের আগে ৪ ও পরের ২ দিন সহ ৭ দিন জরুরি সেবা ছাড়া অন্য কোনো গাড়ি চলবে না। তো যেটা অনুমোদন এসছে তা হচ্ছে ৩০ তারিখ পর্যন্ত ছুটি, সাধারণ ছুটি বাড়লো। আর ঈদের সময়কালীন আপনার ঈদের আগে ৪ দিন, ঈদের পরে ২ দিন, এই ৭ দিন মোটামুটি আমাদের গাড়ি ঘোড়া চলাচলের ক্ষেত্রে বেশ কঠোরতা আরোপ করা হবে। আর বিশেষ করে জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি যেন বাইরে না আসে, হ্যাঁ, সেগুলো, এবং মুভমেন্ট, বিশেষ করে একদিক থেকে আরেকদিকে মুভমেন্টটা খুব কঠোরভাবে এটা করা হবে। এছাড়া ঈদে সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হচ্ছে। যে যেখানে আছেন তাকে সেখানেই ঈদ করার নির্দেশনাও দেয়া হচ্ছে। একদিক থেকে আরেকদিকে মুভমেন্টটা খুব কঠোরভাবে এটা করা হবে, এবং যে যেখানে আছে সেখান থেকে ঈদ করবে। প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, এরই মধ্যে সাধারণ ছুটি বাড়ানোর সামারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত আদেশ জারি হচ্ছে শিগগিরই। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আমরা দেখলাম যে ৩০ তারিখ পর্যন্ত ছুটি বাড়ানোর কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। একই সঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে আর কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে? এই প্রজ্ঞাপনের আগে যেই নির্দেশনাটি দেয়া হলো, এবং তিনি জনপ্রশাসন মন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেকই তিনি গণমাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন। এবং সেই নির্দেশনায় সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দেওয়া হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে কথা বলা হয়েছে, এবং সেটি বলা হয়েছে ঈদের আগে এবং পরে ৭ দিন। এই ৭ দিন যাতে কেউ কোনোভাবেই যে যেখানে ছিল সেখান থেকে যাতে কোনো জায়গায় চলে যেতে না পারে, এবং কেউ যাতে ঢাকায় প্রবেশ না করতে পারে, সেই বিষয়গুলো খুব কঠোর মনিটরিং করা হবে। সেজন্য এই সকল জায়গায় যে সকল চেকপোস্টগুলো রয়েছে সে সকল চেকপোস্টে আরও বেশি মনিটরিং রাখা হবে। এবং রাজধানীতে আমরা দেখেছিলাম যে ১০ তারিখের পরে কিছুটা শিথিল হয়েছে, অনেক জায়গায় চেকপোস্ট উঠিয়ে নেওয়া হয়েছে, এবং ঈদের আগে আবারও সেই জায়গাগুলোতে নতুন করে চেকপোস্ট বসানো হবে, যাতে করে অপ্রয়োজনে যারা এদিক সেদিক চলাফেরা করছে, এবং অনেকেই চেষ্টা করছে, এবং অনেকের মধ্যে একটি প্রবণতা দেখা যায় যে ঈদের সময় বাড়ি ফেরার, এবং এই করোনা পরিস্থিতির মধ্যে অনেকেই বাড়ি ফেরার একটা প্রবণতা দেখা যায়, এবং চেকপোস্টে যখন তল্লাশি চালানো হয় তখন দেখা যায় অনেকেই অপ্রয়োজনীয়, অনেকেই ভয়ে, যে ঢাকায় যেহেতু সংক্রমণ বেশি হচ্ছে, এই ভয়েও অনেকে ঢাকা থেকে এলাকাতে চলে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। ঈদের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে, বিশেষজ্ঞরা কিন্তু এমনটি জানাচ্ছিলেন। তো সেটি সংখ্যাকে নিয়ে কিন্তু আজকে সেই সিদ্ধান্তটি জানানো হলো, এবং ঈদের যাতে কেউ ঘরে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে না পারে সেটি নিয়ন্ত্রণের জন্য তারা বিশেষ ব্যবস্থা রাখবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে যেহেতু সীমিত আকারে অনেক কিছুই খুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে নগরবাসীকে যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে, আগে যখন সব কিছুই বন্ধ ছিল
ছিল, সীমিত পরিসরে কোনো কিছু খোলা ছিল না, তখন কিন্তু তারা প্রত্যেকটি গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে পেরেছে যে আসলে আপনি কোনো জরুরি প্রয়োজনে যাচ্ছেন কিনা বা হাসপাতালের কোনো কাজে যাচ্ছেন কিনা, তখন কিন্তু তারা তাদেরকে যেতে দিয়েছেন। এবং যাদেরকে একটু অল্প প্রয়োজন বা একেবারে প্রয়োজন নেই, যারা বাসা থেকে বেরোয়েছে তাদের কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কিন্তু এখন কিন্তু সেটি কমে এসেছে, কারণ যেহেতু বিভিন্ন জায়গায় দোকানপাট খোলা হয়েছে এবং তৈরি পোশাক কারখানা খোলা, তো কাউকে যখন রাস্তায় আটকে জিজ্ঞেস করা হয় আপনি কোথায় সঙ্গে আরেকটি যাচ্ছেন। প্রশ্ন করতে চাই যে ঈদের মধ্যে বলা হচ্ছে যে যান চলাচল কড়াকড়ি করা হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কেউ যখন যখন ঈদের মধ্যে তো গার্মেন্টসগুলি বন্ধ থাকবে, ঈদের মধ্যে যেসব প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে সেগুলিও বন্ধ থাকবে, তখন যদি যান চলাচল চলে তখন কি পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করবে কিনা, অর্থাৎ ঢাকা থেকে কেউ বাইরে যেতে চাইলে তাকে কি তখন পুলিশ আটকাবে কিনা? সেটি কিন্তু বলা হয়েছে, তারা কিন্তু সেই শঙ্কায় করছে যে আপনি জেনে থাকবেন যখন তৈরি পোশাক শ্রমিকদের এই যে ছুটি নেওয়া বা বন্ধ করা, এটি নিয়ে কিন্তু কিছুদিন আগেও একটি ভুল বোঝাবুঝি হয়েছিল এবং অনেকেই বলেছিল যে খোলা রাখবে, আবার অনেকে বলেছিল খোলা রাখবে না। এই কারণে কিন্তু একবার অনেক বড় পরিসরে বাড়িতে ফিরে যাওয়া এবং আবারও কর্মস্থলে যোগ দেওয়ার কারণে কিন্তু মানুষের যে একটা ঢল, আমরা কিন্তু যে জায়গাগুলো প্রবেশপথ সেগুলো জায়গা কিন্তু আমরা দেখেছি, ফেরিতে বিশেষ করে অনেক জটলা করে লোকজন ঢাকায় ফিরেছে এবং বিভিন্ন জায়গায় ট্রাক পিক আপ ভ্যান যেভাবে পেরেছে ঢাকায় ফিরেছে। তো যেহেতু তৈরি পোশাক কারখানা ঈদের মধ্যে বন্ধ থাকবে, তখন কিন্তু এই চাপটা বাড়তে পারে, সেটি কিন্তু শঙ্কা হিসেবে দেখা হয়েছে এবং সেটি নিয়েই কিন্তু এই কথাটি বলা হয়েছে, যাতে কোনোভাবে ঈদের 4 দিন আগে এবং ঈদের দিন এবং ঈদের পরের 2 দিন, এই 7 দিন যাতে কোনোভাবেই কেউ কোথাও মুভমেন্ট না করে, এই বিষয়গুলো কিন্তু তারা মাথায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। অনেক দেশেই কিন্তু আমরা দেখেছি যে কালকেও কিন্তু সৌদি আরবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঈদের যে ছুটি কয়েকদিন থাকবে সেখানে কারফিউ জারি করা হবে, অর্থাৎ ঝুঁকি বিবেচনা করে কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়। অর্থাৎ তারা যখন এই সিদ্ধান্ত নিয়েছে যে পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তখন কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছে, যারা এই সকল যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে, তাদের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো তারাও গুরুত্ব সহকারে নেবেন এবং যে সকল চেকপোস্টগুলো রয়েছে সেই সকল চেকপোস্টে তাদের আরও বেশি কঠোরতা আরোপ করবেন এবং যাতে কোনোভাবেই এরকম চলাফেরার কারণে এই যে ঝুঁকি, এটি যাতে আরও সামনের দিকে বেড়ে না যায়, সেই বিষয়গুলো কিন্তু তারা অবশ্যই মনিটরিং করবেন। এবং আজকে যেহেতু শনাক্ত এবং মৃত্যুর হার দুটি কিন্তু আজকে রেকর্ড করেছে, তো এই বিষয়টির দিনে এরকম একটি সিদ্ধান্ত প্রয়োজন ছিল, বিশেষজ্ঞরা সেটি বলছেন। এবং যে সকল জায়গাগুলোকে ঢাকা এবং ঢাকার বাইরে হটস্পট হিসেবে বলা হচ্ছে করোনার, সেই সকল হটস্পটগুলোতে যাতে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়। আপনি জেনে থাকবেন যে গত 2 দিন আগে কিন্তু আমরা এরকম একটি সুখবর শুনেছি যে টোলারবাগের মতো হটস্পট, যেটি বাংলাদেশের প্রথম হটস্পট, সেই হটস্পট কিন্তু করোনা মুক্ত হয়েছে, অর্থাৎ যেখানে লকডাউন করা হয়েছিল এবং সেখানে লকডাউন যথাযথভাবে পালন করা হয়েছে। সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনেই যেন সবাই চলে, সেই ব্যাপারে সবাই সচেতন থাকতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত মৃত্যু দুটিতেই রেকর্ড। বুধবার পর্যন্ত দুপুর 1 দিনে মৃত্যু হয়েছে 19 জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 269-এ। এদিকে আবারও হাজার ছাড়ালো একদিনে করোনা শনাক্তের সংখ্যা। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 1162 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 214 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3361 জন। দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে সর্বোচ্চ। ঢাকাসহ বিভিন্ন জেলার 41 ল্যাবে 7900 নমুনা পরীক্ষায় করোনা শনাক্তও হয়েছে সবচেয়ে বেশি। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, নিজেদের মধ্যে সচেতনতা তৈরি না হলে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। জেলাওয়ারি বা বিভাগওয়ারি যদি দেখি তাহলে ঢাকা শহরের হাসপাতালগুলিতে এদের 13 জন মৃত্যুবরণ করেছেন। নারায়ণগঞ্জে 1 জন, মুন্সিগঞ্জে 1 জন, খুলনা বিভাগে 1 জন, তিনি নড়াইলের, এবং চট্টগ্রাম বিভাগে 3 জন, তার মধ্যে চট্টগ্রামের 2 জন এবং কুমিল্লার 1 জন। এবং আমরা যদি বয়স ভিত্তিক বিশ্লেষণে যাই তাহলে খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে 1 জন 0 থেকে 10 বছরের মধ্যে একটি শিশু, মেয়ে শিশু আছে। করোনা পরীক্ষায় ল্যাবের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। সর্বমোট 41টি ল্যাবের আমরা রিপোর্ট পেয়েছি এবং এই 41টি ল্যাবের মধ্যে টোটাল আমাদের স্যাম্পল কালেকশন হয়েছে 7862 এবং পূর্বের স্যাম্পল সহ পরীক্ষা করা হয়েছে 7900টি এবং এই 7900টির মধ্যে আমরা শনাক্ত হয়েছে আজকে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি, 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1162টি এবং আমাদের টোটাল
পজিটিভ কেস বা আমাদের এ পর্যন্ত শনাক্ত কেস হলো 17,822 জন। করোনা আক্রান্তদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা যেন প্রত্যেকেই মানবিক হই, আমরা কোনো আক্রান্ত ব্যক্তির প্রতি যেন কোনো অসদাচরণ না করি বা তার প্রতি যেন কোনো কঠোর আচরণ না করি। আমরা গতকালই এদিকে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় বিমান, নৌ ও স্থলবন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে ফিরেছেন 704 জন। এর মধ্যে বিমানবন্দর দিয়ে এসেছেন 404 জন। দেশে করোনা সংক্রমণের পর থেকে এ পর্যন্ত ফিরেছেন 3,29,002 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনায় দেশে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতরাতে ঢাকার সিএমএইচে মারা যান ইবনে সিনা হাসপাতালের চিফ রেডিওলজিস্ট অধ্যাপক আবুল মোকারিম। এ নিয়ে করোনায় মারা গেলেন 3 চিকিৎসক। ডাক্তার আবুল মোকারিম করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন, সেখানেই মারা যান তিনি। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি। সিলেট মেডিকেলের ডাক্তার মঈনুদ্দিন আনোয়ার খান মডার্ন হাসপাতালের ডাক্তার মনিরুজ্জামানের পরে দেশের তৃতীয় চিকিৎসক হিসেবে করোনায় মারা গেলেন ডাক্তার আবুল মোকারিম। তিন জেলায় করোনা উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 37 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হোসেন মুরাদ। শুক্রবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। সকালে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং নিজ বাড়িতেই মারা যান তিনি। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 76 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকালে। গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু। এদিকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে থাকা 70 বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। কেউ যাতে চিকিৎসা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে রোগীদের আন্তরিক সেবা দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে মহাখালীর বিসিপিএস ভবনে করোনা ভাইরাস মোকাবিলায় নতুন নিয়োগ পাওয়া 2000 চিকিৎসকের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রীর কোনো ঘাটতি নেই এবং করোনা পরীক্ষার আরও 15টি ল্যাব স্থাপন করা হবে। করোনা ভাইরাস মোকাবেলায় নতুন নিয়োগ পাওয়া 2000 চিকিৎসক নিয়ে ওরিয়েন্টেশনের এই আয়োজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শুধু ঢাকায় নিয়োগ পাওয়ারা যোগ দেন অনুষ্ঠানে। এ সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক হয়ে কোভিড রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এখন কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলিতে যে রোগীরা, যে পেশেন্টরা যে অভিযোগ করে বলে যে আমাদের কেউ দেখতে আসে না, আমাদের চিকিৎসা সেবা দেয় না, খোঁজ খবর রাখে না, এই কথাগুলো আমরা মিথ্যা প্রমাণিত করব। এটা সত্যি যে নয়, এইটাই আমরা প্রমাণ করতে চাই। করোনার ক্রান্তিকালে নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজের মেধা শ্রম কাজে লাগিয়ে রোগীদের সেবা দেওয়ার আশ্বাস দেন 39তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে নতুন নিয়োগ পাওয়া সহকারী সার্জনরা। এবং তাদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপত্তা দান করেন, যাতে আমরা আমাদের সেবাটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং শুধু এই করোনা পরিস্থিতিতেই নয়, করোনা পরবর্তীতে স্বাস্থ্যসেবার বিভিন্ন উন্নয়নেও যেন আমরা সফলভাবে ভূমিকা পালন করতে পারি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা রোগীদের মনোবল শক্ত রাখার পাশাপাশি আন্তরিকভাবে সেবা দিতে নতুন ডাক্তারদের নির্দেশ দেন। ঢাকাও আপনারা জানেন বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে এবং কোভিড রোগীদের চিকিৎসার জন্য প্রায় 20,000 বেডের মতো আমরা তৈরি করেছি। বাইরে ঢাকার ডিভিশনের বাইরে আমরা দেখলাম রোগী যেটা আক্রান্ত হয়েছে মাত্র 2,500, 16,000-এর মধ্যে, আর বাকি সব ঢাকা ডিভিশনে, অর্থাৎ এই অঞ্চলটাই বেশি আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর হার এখনও কম, তাই করোনার বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার তাগিদ দেন তিনি। 39 প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে কমিটি করা আছে, সেই কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, সিএস সাহেব আছেন, জনপ্রতিনিধিরা আছেন, সকলে মিলে এই কাজটি করছে বিদায়ী অন্যান্য সারা বাংলাদেশে অন্যান্য জায়গায়
খুবই অল্প আক্রান্ত হয়েছে। করোনা মহামারীতে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার এ পর্যন্ত 4 কোটি মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। তারপরও ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সরকারি বাসভবন থেকে আজ এক ভিডিও বার্তায় এতে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি দাবি করেন, কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করার সিদ্ধান্ত সঠিক। এটিকে যারা ভুল ভাবছেন তাদের দেশের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে অন্যান্য দেশের তুলনা করার অনুরোধ করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। এছাড়া এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। একটি অশুভ মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ সময়ে আমরা এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসী জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। এ সময়ে বয়স্ক, অসহায় নারী, পুরুষ ও পথশিশুদের সহায়তার জন্য দলীয় নেতাকর্মী এবং বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি। করোনা সংক্রমণ ঠেকাতে টানা ছুটির কারণে ঘরবন্দি বিভিন্ন জেলার স্বল্প আয়ের মানুষ। বিকল্প আয় না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। সঞ্চয় ফুরিয়ে আসায় পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। করোনার ঝুঁকি এড়াতে শেরপুরে বন্ধ রাখা হয়েছে 3 শতাধিক বেসরকারি কেজি স্কুল। এসব স্কুলের সমস্ত খরচই চলে ছাত্রছাত্রীদের বেতনের টাকায়। কিন্তু স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে বেতন মিলছে না। তাই স্কুলগুলো তাদের শিক্ষকদেরও বেতন দিতে পারছে না, যার ফলে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। আমরা তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা পাচ্ছি না, বিদায় আমরা খুব মানবেতর জীবনযাপন করছি। আমাদেরকে যেন প্রণোদনা মাধ্যমে আমাদেরকে মোটামুটিভাবে যেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদেরকে উনি বাঁচাবেন। শিক্ষকদের সরকারি সহায়তার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক। আমরা তাদের পাশে সবসময় আছি এবং আমাদের আগামীতে আমরা যে কোনো সুযোগ যদি পাই বা যে কোনোভাবে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তারা যেহেতু শিক্ষক, অত্যন্ত সম্মানজনক পেশায় তারা আছেন, তাদের যাতে কোনোভাবে আত্মসম্মান বা আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয়, এভাবেই আমরা তাদের পাশে থাকব। এদিকে করোনার কারণে গোপালগঞ্জের 5টি সাব রেজিস্ট্রার অফিসের 600 দলিল লেখক দীর্ঘদিন কর্মহীন। ফলে অর্থাভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। আমরা শিক্ষিত এক ধরনের বেকার, আমাদের তো কোনো কাজ নেই, খাই তো দলিল লিখে লিখে। সংসারে ছেলে মেয়ে আছে, লেখাপড়া করে, এই একমাত্রই সোর্স, জমি ক্ষেত নাই, খুবই অসহায় দিন যাপন করছি। পরিবার পরিজন নিয়ে টিকে থাকতে সরকারি সহায়তা চান দীর্ঘদিন ধরে আয় রোজগারহীন দলিল লেখকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর এলিফ্যান্ট রোডের সানরাইজ মার্কেট বন্ধ করে দিয়েছে পুলিশ। মার্কেট খোলায় রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ। তবে ঈদ সামনে রেখে রাজধানীর বেশিরভাগ মার্কেটই বন্ধ। যেসব খুলেছে তার মধ্যে অনেক মার্কেটের সামনেই জীবাণুনাশক ছিটানো এবং হাতে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে ক্রেতা উপস্থিতি কম হওয়ায় বিক্রি কম বলছেন বিক্রেতারা। যদিও মার্কেটে যারা আসছেন তারা অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব। কিছু মার্কেটে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগও উঠেছে। এই মার্কেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সীমিত পরিসরে দোকানপাট, মার্কেট খোলার নির্দেশনার পর সড়কে বেড়েছে যান চলাচল। প্রয়োজন অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন অনেকে। এ সুযোগে সড়কের দখল নিয়েছে সিএনজি অটো, ব্যাটারি চালিত রিক্সা। রাইড শেয়ার অ্যাপ বন্ধ থাকার পরও যাত্রী পরিবহন করছেন মোটরসাইকেল চালকেরা। এসব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় বাড়ছে করোনার ঝুঁকি। রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ মোড়। ঝিরঝির বৃষ্টিতে গাড়ির জটলা দেখে বোঝার উপায় নেই দেশে অঘোষিত লকডাউন চলছে। সীমিত পরিসরে দোকানপাট, মার্কেট খোলার পর থেকেই সড়কে বাড়ছে যানবাহনের চাপ। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতো। সঙ্গে নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহন করছে সিএনজি অটো ও ব্যাটারি চালিত রিক্সা। অ্যাপ ভিত্তিক সেবা বন্ধ থাকার পরও যাত্রী পরিবহন করছেন মোটরসাইকেল চালকেরা।
যাত্রী নাই, কোনো কিছু নাই, বৃষ্টি বাদল হয়, আবার পুলিশে ধরন দেয়, সেনাবাহিনী ধরন দেয়, র্যাবে ধরন দেয়, এরকমই আছে। আমরা পেটের দিয়ে চালাচ্ছি গাড়ি, আমাদের বাসায় তো ভাত নাই, সরকার তো কোনো কিছু জানা করে, আমরা গাড়ি চালাই খাইতে হইব। করোনায় সর্বোচ্চ রোগী শনাক্ত ও মৃত্যুর দিনে নগরবাসীর মধ্যে দেখা যায়নি কোনো উদ্বেগ আতঙ্ক। পর্যাপ্ত সুরক্ষা ও সামাজিক দূরত্ব না মেনেই সড়কে নেমেছেন অনেকে। সিঙ্গেল যা আছে নির্দেশ, সরকারের নির্দেশ, এটা চেষ্টা করে আমরাও পালন করতে, কিন্তু পাচ্ছি না তো। আমাদের তো এখন জীবনের প্রয়োজনে কাজ করতে হইতেছে, অফিসে আসতে হইতেছে, যাইতে হইতেছে। পুলিশ বলছে নিয়মিত মামলা দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অপ্রয়োজনীয় চলাচল। নিয়ন্ত্রণে যাত্রী চালকদের সচেতন হওয়ার পরামর্শও দিচ্ছে তারা। আগে যেরকম আমরা স্ক্রিন করতাম যে কেউ হাসপাতালে যাচ্ছেন কিনা, কেউ ফার্মেসিতে যাচ্ছেন কিনা, এখন তো যেহেতু সবকিছু সীমিত আকারে খোলা হয়ে গেছে, আমাদের স্ক্রিনিং করার সুযোগটা এখন কমে গেছে। এখন মানুষকে সচেতন হয়ে তিনি কিভাবে কাজটা করতে যাবেন সেটা নিজে বিবেচনা করবেন, এটা আমাদের প্রত্যাশা। করোনা ঝুঁকি কমাতে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান ডিএমপির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা শনাক্তের র্যাপিড কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 200 কিট জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। কার্যকারিতা যাচাইয়ের জন্য প্রথম দফা পদক্ষেপ এটি। সকাল 11টায় কিট জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের উপাধ্যক্ষ ডক্টর মুহিবুল্লাহ খন্দকার। তিনি জানান, বিএসএমএমইউ 200 কিট চেয়েছিল, সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে তা জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। দ্রুত কার্যকারিতা পরীক্ষার ফল জানা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সাথে আমরা কোনো প্রকার সব সময় তারা আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে আমাদের নির্ধারিত টাইম ছিল 11টার দিকে, আমরা 11টার সময় ওনাদের চাহিদা ছিল 200 কিট। আমরা প্রাথমিকভাবে আজকে 200 কিট অ্যান্টিবডি কিট আমরা ওনাদেরকে হস্তান্তর করে এসেছি। ব্যাংকগুলোর অর্থের যোগান বাড়াতে প্রথমবারের মতো 1 বছর মেয়াদী বিশেষ রেপো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে মুদ্রা বাজারে তারল্য ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে এই 360 দিন মেয়াদী বিশেষ রেপো বা পুনঃক্রয় চুক্তি প্রচলন করা হয়েছে। বর্তমানে 1 দিন, 14 দিন এবং 28 দিন মেয়াদী রেপো চালু আছে। বর্তমানে অন্যান্য রেপোর সুদ হার 5.75%। বিশেষ রেপোর সুদ হার এর মধ্যেই থাকবে। এবার খেলার খবর, শুরুতেই শিরোনাম। ঢাকা লিগের ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার 1 কোটি টাকা, প্রয়োজনে আরও সহযোগিতা। মেসি রোনালদো লড়াই এবার আর নয়, করোনায় বাতিল হলো চলতি মৌসুমের ফিফা দ্য বেস্ট। অবশেষে স্থগিত হলো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের আয়োজন। সেপ্টেম্বরে ইতালির মিলান শহরে আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতিতে আগেভাগেই বাতিল করেছে ফিফা। শঙ্কা আছে ফিফার বার্ষিক কংগ্রেস আয়োজন নিয়েও। যে ইতালিকে করোনা সবচেয়ে আপন করেছে তারই মিলান শহরে হওয়ার কথা ছিল চলতি মৌসুমের ফিফা দ্য বেস্ট। 23 সেপ্টেম্বর ছিল দূরের পথ, কিন্তু করোনা সেই দূরের পথকে একেবারে রুদ্ধই করে দিল। বাতিল হয়ে গেছে এবারের বর্ষসেরা ফুটবলারের আয়োজন। সংগঠনের সভাপতি জিয়ানি ইনফান্তিনো নিজেই জানিয়েছেন এই বাতিলের খবর। বলেছেন, বিশ্ব করোনা পরিস্থিতিতে এমন আয়োজন সম্ভব নয়। ফিফা দ্য বেস্ট চালুর মাত্র 4 মৌসুম পরই পড়ল অনাকাঙ্ক্ষিত এই বিরতি। 2016 আর 17 পরপর 2 বার লিওনেল মেসি সেরা হওয়ার পর পুরস্কার যায় ক্রোয়েশিয়ান লুকা মডরিচের হাতে। আর সবশেষ 2019-এ সেরা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারে লড়াইটা মেসি রোনালদোতেই আটকে থাকতো নাকি নতুন কেউ জানা হলো না আর।
করোনা সংকটে ফিফা মার্চ থেকেই বন্ধ রেখেছে তাদের কার্যক্রম। বিশ্বকাপ বাছাই পর্ব আবার কবে শুরু করা যাবে কেউ জানে না। ফিফা তার বার্ষিক কংগ্রেস আয়োজন নিয়েও বিপদে আছে। ইথিওপিয়ায় জুনে হওয়ার কথা ছিল, পিছিয়ে সেপ্টেম্বরে নিয়েও শঙ্কা কাটেনি। হয়তো ভার্চুয়াল আয়োজন দিয়ে কাজ সারতে হবে এবার। তবে দ্য বেস্ট আয়োজন এবছরের জন্য বাতিল করা হলেও ব্যালন ডি'র নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ফ্রান্স ফুটবল ফেডারেশন। 1956 সাল থেকে প্রতি বছর বিশ্বের সেরা ফুটবলারকে ব্যালন ডি'র প্রদান করে আসছে ফ্রান্স ফুটবল ফেডারেশন FFF। করোনার যা গতিবিধি তাতে ব্যালন ডি'র হওয়ার কথা না। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকটে বিসিবি শুরু থেকেই ক্রিকেটারদের পাশে আছে। বিভিন্ন পর্যায়ে ক্রিকেটারদের সহযোগিতা করেছে ধাপে ধাপে। সেই ধারাবাহিকতায় বিভিন্ন লিগের প্রায় 1600 ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেট বোর্ড। প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা পাবেন 10,000 টাকা, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের দেয়া হবে 8,000 করে। আর সরকারের নির্দেশনা না আসা পর্যন্ত ক্রিকেট শুরু করা সম্ভব নয়, জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। রাজস্বের দিক দিয়ে বিগ থ্রির পরেই আসে বাংলাদেশের নাম। টাইগারদের নিয়ে বিনিয়োগ করে বড় বড় প্রতিষ্ঠান। দেশের খেলাধুলায় একমাত্র ক্রিকেটে আছে বাণিজ্যিক রিটার্ন। করোনাকালে অন্য বোর্ডগুলো যখন কোচিং স্টাফ ক্রিকেটারদের বেতন কর্তন করছে, সেখানে ব্যতিক্রম বিসিবি, যাদের দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো অবস্থানে পৌঁছেছে। এমন কঠিন সময়ে তাদের পাশে থাকতে চায় কর্তারা। জাতীয় দল ছাড়াও বিসিবির আয়োজিত সব লিগের ক্রিকেটারদেরও দেখভাল করা হচ্ছে। এখানে ক্রিকেট প্লেয়াররা এসছে, তারা আজকে এই পর্যায়ে এসছে কিন্তু ক্রিকেট প্লেয়ারদের জন্য এবং অবশ্যই অর্গানাইজারদের জন্য। তো সুতরাং আমরা যে অর্থটা আমাদের কাছে আছে, নিশ্চয়ই এটা তাদেরও আমি মনে করি দে আর অলসো ওয়ান অফ দি কন্ট্রিবিউটর। এই জন্য প্লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এখানে তাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের মাননীয় বোর্ড সভাপতি উনি আগে আমাদের সাথে কয়েকবার বসেছেন, টেলিফোনের মাধ্যমে আলাপ আলোচনা করেছেন যে যতদূর সম্ভব আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে। ঈদের সময় ক্রিকেটারদের আবারও এককালীন অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। প্রিমিয়ার লিগে খেলা ক্রিকেটাররা পাবেন 10,000 করে, আর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের জন্য বরাদ্দ করা হয়েছে 8,000 টাকা করে। মোট 1600 ক্রিকেটার পাবেন অর্থ সহায়তা। ঢাকায় যতগুলো আমাদের লিগের প্লেয়ার আছে, প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এখানে যারা প্লেয়ার আছে তো তাদের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছে। সেই জন্য এই ঈদের মধ্যেই সবাইকে একটা হয়তো তেমন কিছু না হলেও কিছুটা হলেও তাদের পাশে দাঁড়ানোর একটা ব্যবস্থা নিয়েছে আর কি। সরকারের নির্দেশে বন্ধ করা হয়েছে সব ধরনের ক্রিকেট ও বিসিবি কার্যালয়। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেই অবস্থান থেকে সরে আসা সম্ভব নয়, বলছেন জালাল ইউনুস। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিতর্ক, সমালোচনা এবং করোনা ভাইরাস শঙ্কা পেছনে ফেলে বুন্দেসলিগায় অপেক্ষা এখন মাঠের ফুটবলের। ইতোমধ্যে অনুশীলনে নেমে পড়েছে ক্লাবগুলো। এদিকে মাঠে আবার ফুটবল ফেরানোর আগে যথেষ্ট সতর্কতার পরামর্শ দিয়েছেন সাবেক ফ্রান্স মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা। ইচ্ছে হয়তো ছিল, কিন্তু উপায় মেলেনি। সময়ের সাথে করোনার প্রকোপ বাড়তে থাকায় হার মানতে হয়েছে। 10 রাউন্ড হাতে রেখে মৌসুম শেষ করতে হয়েছে। প্রায় 278 মিলিয়ন ইউরো ক্ষতির সংখ্যা সত্ত্বেও স্বস্তি ফ্রেঞ্চ লিগ 1 কর্তৃপক্ষের। আগেভাগে সিদ্ধান্ত নেয় অন্তত এড়ানো গেছে বড় ক্ষতি। তবে পুরো নির্ভর হওয়ার সুযোগ দেখছেন না প্যাট্রিক ভিয়েরা। পরবর্তী সিদ্ধান্তের আগে প্রয়োজন দেখছেন যথেষ্ট হোমওয়ার্কের। ট্রান্সফার উইন্ডোতে সতর্ক চোখ সাবেক এই ফ্রান্স কিংবদন্তির। এটা কঠিন সিদ্ধান্ত ছিল। পরবর্তী মৌসুম শুরুর আগে আমাদের প্রচুর গবেষণা করতে হবে। ঝুঁকিমুক্ত নিশ্চিত হয়েই মাঠে নামতে হবে। মিকেল আর্তেতা আর্সেনালে প্রাণ ফিরিয়ে আনবে। ইতিমধ্যে ও স্কোয়াডের আস্থা অর্জন করেছে। এই মুহূর্তে ভারসাম্য নিয়ে কাজ করছি। এদিকে বুন্দেসলিগা তোড়জোড় প্রত্যাবর্তনের। 16 মে ক্লোজ ডোরে মাঠে ফিরছে খেলা। দাপ্তরিক প্রস্তুতি চূড়ান্ত। মাস্ক পরে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করে অনুশীলনে নেমে পড়েছে বায়ার্ন মিউনিখ, লেভারকুসেনের মতো বড় দলগুলো।
সবার চোখ থাকবে আমাদের উপর। অনেকদিন সবাই ঘরে বসেছিল, মাঠে খেলা ফিরলে সবাই সেটা উপভোগ করবে। অনুশীলনে গুরুত্ব দিয়েছি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করছে। তবে মাঠের খেলাটা ভিন্ন, ওখানে একসাথে 22 জন মিলে লড়বে বলের দখলের জন্য। নিচে এই মুহূর্তে ভারসাম্য নিয়ে কাজ করছি। করোনা সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে শুরু হয়ে গেছে মাঠের খেলার তোড়জোড়। সম্ভাব্য সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে ফিফা ইউএফা। বিরতির পর মেগা উইন্টার উইন্ডোতে ইংল্যান্ডের জন্য 8টি ম্যাচ বরাদ্দ রেখেছে ফিফা, তাতে বাদ সাধছে ইউএফা। বিরতির কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নভেম্বর ও ডিসেম্বর 2টি মাস। মাঠে আবার খেলা ফিরলে এই 2 মাসে যত বেশি সম্ভব ম্যাচ দেওয়ার চেষ্টা করবে দুই কর্তৃপক্ষ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা পরিস্থিতিতে উৎপাদিত শাকসবজি নিয়ে বিপাকে গ্রামের প্রান্তিক চাষি। তাদের সহায়তায় উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। প্রান্তিক চাষিদের কাছ থেকে শাকসবজি কিনে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে শহরের নিম্ন আয়ের মানুষের মধ্যে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 1 মিনিটের বাজার, যা চলবে 1 মাস। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। টানা দ্বিতীয়বার মেয়রের দায়িত্ব নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মীদের জন্য বিনা অর্থে স্বাস্থ্য বীমা ঘোষণা করলেন আতিকুল ইসলাম। দুপুরে এক ঘরোয়া অনুষ্ঠানে আগামী 5 বছরের জন্য দায়িত্ব বুঝে নেন তিনি। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে এবার মেয়রের দায়িত্ব গ্রহণের কোনো অনুষ্ঠান হয়নি। দায়িত্ব নেয়ার পরে অনলাইনে এক বার্তায় মেয়র আতিকুল চিকিৎসক, পুলিশ সহ করোনায় দায়িত্ব পালন করা কাউকে কোনো বাড়িওয়ালা হেনস্থ করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ধরনের কোনো অভিযোগ থাকলে সিটি কর্পোরেশনের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি। গেল 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। পরে 27 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন তিনি। তবে বর্তমান মেয়র প্যানেলের মেয়াদ শেষ না হওয়ায় এতদিন দায়িত্ব নিতে পারেননি। করোনা চিকিৎসা জড়িত ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স চালক, পুলিশ, নিরাপত্তা কর্মীদের যেন বাড়িওয়ালারা হেনস্থ না করে সেই জন্য আহ্বান জানানো হয়েছে। কেউ হেনস্থা করলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন নাকচ করেছে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের একক বেঞ্চে এই শুনানি হয়। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এবং বজলুর রশিদের আইনজীবী অনলাইনে শুনানিতে অংশ নেন। কারা অধিদপ্তরের বরখাস্ত ডিআইজি বজলুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মাধ্যমে রাজধানীর সিদ্ধেশ্বরীতে 3 কোটি 8 লাখ টাকায় ফ্ল্যাট কেনার অভিযোগ ওঠে। এ টাকার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। এমনকি এই ফ্ল্যাট কেনার কোনো তথ্য আয়কর নথিতে দেখাননি তিনি। এ নিয়ে গেল বছরের অক্টোবরে বজলুর রশিদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে জামিন না দিয়ে তাকে নিয়মিত বেঞ্চে আবেদন করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ। নতুন করে একটি দরখাস্ত দাখিল করেন, যেটা নিয়মিত বেঞ্চে ছিল। নিয়মিত বেঞ্চে এটা শুনানির কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ভার্চুয়াল বেঞ্চে আজকে দুদকের এই মামলাটি 17 নম্বর আইটেম হিসাবে আসে এবং 3 পক্ষকে শুনে আদালত জামিন দেননি, কারণ গ্র্যাভিটি অফ দি অফেন্স। কারণ এই 27-এর 1 ধারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। করোনার কারণে বিপাকে দেশের 2 পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসগুলো। লেনদেন বন্ধ থাকায় হাউসগুলোর আয় নেই। বেতন না পেয়ে অর্থ সংকটে এর কর্মরত কর্মচারীরা। এ অবস্থায় কর্মী ছাঁটাই সহ ব্যবসা বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাই পুঁজিবাজার পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ায় লেনদেন শুরুর দাবি ব্রোকারেজ হাউসগুলোর।
করোনা ভাইরাসের প্রভাবে ব্যাপক ধস থেকে পুঁজিবাজার রক্ষায় গত ২৬ মার্চ থেকে বন্ধ দেশের ২ পুঁজিবাজার। দীর্ঘদিন লেনদেন বন্ধ থাকায় লোকসানে ব্রোকারেজ হাউসগুলো। কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ, অফিস ভাড়া ও অন্যান্য খরচ দিতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। ব্রোকারেজ হাউস মালিকরা বলছেন, শিগগিরই শেয়ার বাজারে লেনদেন শুরু না হলে প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার স্বার্থে বাধ্য হয়ে কর্মী ছাঁটাই সহ ব্যবসা বন্ধ হতে পারে তাদের। লাস্ট 2 মাস যেহেতু অপারেশন বন্ধ, এই অর্গানাইজেশনগুলো বর্তমানে এমপ্লয়ীদের স্যালারি, অপারেটিং কস্ট ক্যারি করা আসলেই দুরূহ হয়ে যাচ্ছে। আমরা সবাই আমরা ক্ষতিগ্রস্ত। আজকে পৃথিবীর সব দেশে, আপনার ভারত সহ সব দেশে জিডিপিতে পুঁজিবাজার আপনার প্রায় আপনার 100 থেকে 150% পর্যন্ত মাননীয় অর্থমন্ত্রী আপনার কন্ট্রিবিউট করে, সেখানে বাংলাদেশে মাত্র 14 এবং 15% দুঃখজনক। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু ব্যাংক খোলা এবং পুঁজিবাজার পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, তাই ব্যাংকের সাথে সমন্বয় রেখে পুঁজিবাজারও সীমিত আকারে খোলা রাখলে ব্রোকারেজ হাউসগুলো বেঁচে থাকবে। বাংলাদেশের পুঁজিবাজারও কিন্তু একটি বিনিয়োগের স্থান। এখানেও বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য টাকা জমা দেয়, নিজেদের পছন্দ মতো তারা শেয়ারে বিনিয়োগ করে, কেনা বেচা করে, যখন মনে করে তারা বিক্রি করে, বিক্রি করার পর তাদের চেক তারা অটোমেটিক্যালি পেয়ে যায়। বাংলাদেশ বিভিন্ন ব্রাঞ্চে, ব্যাংকের ব্রাঞ্চে যেরকম শত শত লোক চলে আসে, পুঁজিবাজারে কিন্তু কোনো হাউসে শত শত লোক আসার কোনো প্রয়োজন হয় না, কারণ পুঁজিবাজার সম্পূর্ণ ডিজিটালাইজ। এ অবস্থায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান পুঁজিবাজার সংশ্লিষ্টদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের সহায়তায় 1 মিনিটের বাজার চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রামের প্রান্তিক চাষিদের কাছ থেকে শাকসবজি কিনে এনে তা বিনামূল্যে দেয়া হচ্ছে মহানগরের নিম্ন আয়ের মানুষের হাতে। আজ থেকে শুরু হওয়া এই উদ্যোগ চলবে 1 মাস। নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে সাজিয়ে রাখা হয়েছে আলু, ঢেঁড়স, বরবটি, কচুরলতি সহ বিভিন্ন সবজি। এইসব সবজি বাজার মূল্যে কেনা হয়েছে কৃষকদের কাছ থেকে। এছাড়াও রয়েছে চাল, সাবান ও মাস্ক। আগে থেকে টোকেন পাওয়া নিম্ন আয়ের মানুষজন সামাজিক দূরত্ব মেনে বিনামূল্যে সংগ্রহ করছেন এসব সবজি। অসহায়দের জন্য এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। নাম দেওয়া হয়েছে 1 মিনিটের বাজার। আপনারা দেখেছেন তারা সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছে এবং প্রত্যেককে একটি সাবান আর একটি ফেস মাস্ক দেওয়া হচ্ছে, যাতে তারা স্বাস্থ্য সচেতন হতে পারে এবং করোনা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে। প্রতিদিন 1000 মানুষকে দেয়া হবে এই সহায়তা। নগরীর বিভিন্ন এলাকায় 1 মাসে 20,000 দুস্থ মানুষকে এই সাহায্য পৌঁছে দিতে চায় সেনাবাহিনী। করোনাকালীন সময়ে সহায়তা পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। আমাদের জন্য খুবই উপকার হচ্ছে, কারণ আমরা অনেক কাছে মধ্যবিত্ত শ্রেণী, কারো হাত পাততে পারছি না, তারা খুব কষ্টের মধ্যে আছে। উপকার হয়েছে, চাল দিয়েছে, কাঁচা তরকারি দিয়েছে, বাজার দিয়েছে। সেনাবাহিনী জানায়, বাজারে পণ্য বিক্রি করতে না পারা প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষদের সহায়তাই প্রধান লক্ষ্য। প্রান্তিক চাষি যারা আছে তাদের কাছ থেকে আমরা নিয়েছি, তাদেরকে তারা যেন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পারে। দ্বিতীয়ত, এই যে আমি যেটা বললাম যে অত্যন্ত হতদরিদ্র মানুষ যারা অসুবিধায় আছে তাদেরকে আমরা এই সুবিধার আওতায় আনতে চেষ্টা করেছি। আর তৃতীয়ত, আমরা আসলে ত্রাণ নয়, এটা সেবা, এইভাবে পুরো আয়োজনকে বিন্যস্ত করার চেষ্টা করেছি। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে উৎসবের পণ্য নিয়ে অসহায় মানুষদের জন্য 1 মিনিটের ঈদ বাজার করারও পরিকল্পনা আছে সেনাবাহিনীর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল রাত 9টায় বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।